তোকে কতবার করে বললাম বাবু, একবার ভেবে দেখ, কিছুই তো শুনলি না। আরে বাবা ঠিক আছে, এতে আমি তো ভীষণ খুশি। এটাই যদি চেয়ে থাকবি তাহলে বিদেশ থেকে এত বড় বড় ডিগ্রি নিয়ে আসার কি দরকারটা ছিল? শুধু শুধু তোর সময় আর আমার টাকা দুটোই নষ্ট হলো। যাকে এখন আর এসব কথা বলে কি লাভ? বেরিয়েই যখন পড়েছ তখন সাবধানে যাও, ভালো থেকো, আর গিয়েই আগে ভালো দেখে একটা বাড়ি ভাড়া নিয়ে নিও। আমি দীপ্ত, মানে দীপ্তনু সান্যাল, শিক্ষিত বনেদি বংশের ছেলে। তাই বংশগত রোগের মতো অনিচ্ছা সত্ত্বেও হায়ার এডুকেশন আমাকে নিতেই হয়েছে। আর পড়াশোনা শেষ করে চাকরি না পেলে বিয়ের প্রসঙ্গে পাত্রের বাজারে শেষ বাজারের পচা তেলাপিয়া মাছের মতন সংকটে পড়তে হয়। কি বুঝলেন না? আরে বাবা, সরকারি চাকরি না পেলে কোনো সুন্দরী মেয়ের বাবা মেয়ে দিতে চায় না। আর ঠিক এই জন্যেই সরকারি চাকরি আমার পছন্দ নয়। কিন্তু পছন্দ নয় বললেই তো হয় না। পড়াশোনা শেষ করে ঘরে বসে থাকলে আত্মীয় স্বজন তো বাদ দিলাম, পাশের বাড়ির পরিতোষ কাকাও এসে বক্তব্য রাখে, কেটা দীপ্ত, অনেক তো হলো বাবা, এবার একটা চাকরি দেখ। হ্যাঁ, সকাল সন্ধ্যা এই আলপিনের খোঁজার কারণেই একবারই চাকরির ফর্ম ফিল আপ করেছিলাম, প্রাইমারি চাকরির। কে জানতো যে এক পরীক্ষাতেই চাকরিটা বেঁধে যাবে। জয়নিং হলো শিমুলিয়া নামের কোনো এক গ্রামে। তল্পি তল্পা গুটিয়ে সেই পথেই চলেছি। এই ট্রেনটা থামবে বনগা স্টেশনে, সেখান থেকে টোটোয় করে যেতে হবে মতিগঞ্জ বাস স্ট্যান্ড। মতিগঞ্জ থেকে বাসে উঠে যেতে হবে শিমুলিয়া। শিমুলিয়া থেকে মিনিট 10 পায়ে হেঁটে নাক বরাবর এগোলেই শিমুলিয়া রায়বাহাদুর বিদ্যাপীঠ। এই সব যাত্রাপথ শেষ করে এসে দাঁড়ালাম আমার ডেস্টিনেশন, অর্থাৎ শিমুলিয়া রায়বাহাদুর স্কুলের সামনে। আজ রবিবার, তাই স্কুল বন্ধ। আমি এসে একবার দেখে গেলাম। এখন কাজ হলো একটা ঘর ভাড়া খুঁজে বার করা। শিমুলিয়া গ্রামটা বেশ সুন্দর। ইট কাঠ পাথরের শহর থেকে এমন এক গাছপালায় ঘেরা সবুজ গ্রামে এসে আমার বেশ ভালোই লাগছে। রাস্তা দিয়ে একজন লোককে হেঁটে আসতে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে থাকবার জন্য ঘর ভাড়া পাওয়া যায় কোথাও, বলতে পারো? লোকটা আমাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, আপনি কি রায়বাহাদুর স্কুলের নতুন মাস্টারমশাই? কলকাতা থেকে আসছেন? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আগে আমার নাম নিবারণ, আমি ওই স্কুলের দপ্তরি। আমি আপনাকে আনতেই যাচ্ছিলাম স্কুলের দিকে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমার তো কাল আসবার কথা। আপনি জানলেন কি করে আমি এসেছি? হেড স্যার বলল যে। হেড স্যারই বা কি করে জানলেন? সে তো জানি না বাবু। ভাবলাম নিশ্চয়ই বাবা ফোন করে জানিয়েছে স্কুলে। এই লোকটাকে নিয়ে আর পারা যায় না। লোকটা বলল, চলুন স্যার, আপনার থাকবার জন্য ঘরের ব্যবস্থা করা হয়ে গেছে। আর কথা না বাড়িয়ে লোকটার সঙ্গে হেঁটে একটা একতলা বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা এবং তার চারপাশের পরিবেশ দারুণ সুন্দর। বললাম, এ কার বাড়ি? লোকটা বলল, এটা হলো গিয়ে রায়বাহাদুর স্কুলের সেক্রেটারি বাবুর বাড়ি। তবে তিনি এখন আর এ বাড়িতে থাকেন না। ছেলে চাকরি পেয়ে বনগাঁয় বাড়ি করেছে, সেখানেই সপরিবারে থাকে। এই বাড়ি এখন ফাঁকাই পড়ে থাকে, বন জঙ্গলের মধ্যে বলে কেউ ভাড়াও নিতে চায় না। এখানেই আপনার থাকবার ব্যবস্থা করা হয়েছে। বাড়িটা বেশ পছন্দই হলো, পরিপাটি করে গোছানো। স্কুলের কাজ শেষ হয়ে যায় বিকেল 3টের মধ্যে। তারপর বনের পথ ধরে টুকটুক করে বাড়ি ফিরে আসি। নিজের মতন করে দুটো রান্না চাপিয়ে দিই। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলে এদিক ওদিক ঘুরে বেড়াই। তারপর রাত 8টা বাজলেই ঘুম। এইভাবেই দিন কাটতে থাকলো। ছোটদের স্কুলে পড়াতে পড়াতে অল্প দিনের মধ্যেই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে মিশে যাওয়া রপ্ত হয়ে গেল। নিজের জীবনের এক হারিয়ে যাওয়া অধ্যায়, এক মন কেমন করা স্মৃতি যেন অতীত থেকে ফিরে এসে আমার বর্তমানকে নিয়ে শৈশবের খেলায় মেতে উঠল। নতুন করে আমি আবার ছেলেবেলার জীবন ফিরে পেলাম। তারপরেই ঘটে গেল সেই ঘটনাটা। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে দিব্যি ঘুমিয়েছি। হঠাৎ ঘুমের ভেতর অসহ্য বুকের ব্যথা। পুরনো রোগটা আবার দেখা দিল। 4-5 বছর ভালোই ছিলাম বলে ভেবেছিলাম আর এ রোগ হবে না, তাই ওষুধও কিছু সাথে আনিনি। কিন্তু এ ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক তা একমাত্র আমিই জানি। তীব্র যন্ত্রণায় যেন বুকের ছাতি ফেটে যাচ্ছে। ভাবলাম ঘরে শুয়ে থাকলে ব্যথা বাড়তে থাকবে। যেভাবেই হোক ওষুধ জোগাড় করতে হবে। এখন প্রায়
মধ্যরাত, গ্রামে-গঞ্জে কোনো ওষুধের দোকান এত রাতে খোলা থাকে না জানি, তবুও দেখতে হবে বাজারে যদি কোনোভাবে কিছু করা যায়। বুক চেপে ধরে বনের পথ ধরে চলতে থাকলাম। ওষুধ যদি না পাই কি হবে তা জানি না। বন পার করে একটা মাঠের সামনে এসে একটু অবাক হলাম। এই মাঠের সামনে দিয়ে কতবার গেছি এসেছি, কিন্তু এটা কি? একটা অনেক পুরনো দিনের খড়ের চাউনি, মাটির দেওয়াল, ওপরে হলুদ বোর্ডে লেখা রবি ডাক্তার। আগে কোনোদিনও দেখিনি, তাহলে হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? যাই হোক, যেমনই হোক ডাক্তারখানা পেয়েছি, অত ভাববার আর সময় নেই। সোজা গিয়ে ঢুকে পড়লাম সেই বিস্ময় কুটুরিতে। অন্ধকার ঘরটায় একটা প্রদীপ টিমটিম করে জ্বলছে। তার সামনে বসে আছে একজন পৌর, বিশ্রী কদাকার চেহারা। এই কি তবে রবি ডাক্তার? সারা ঘরের দেওয়ালে ঝুলছে অচেনা সব গাছের লতা, সারা ঘরময় বিশ্রীর ঝাঁঝালো গন্ধ। আমাকে দেখেই রবি ডাক্তার বলে উঠল, আসুন, কি হয়েছে? বুকে ব্যথা? অনেক বছরের কার্ডিও হাইপোসিস রোগ। আশ্চর্য, আমি কিছু বলার আগেই উনি কি করে আমাকে এক ঝলক দেখেই আমার রোগ ধরে ফেললেন? এ তো কোনো সাধারণ ডাক্তারের কাজ নয়। বললাম, বাঁচান, বাঁচান আমাকে ডাক্তারবাবু। তিনি সামনের টেবিল থেকে একটা শিশি নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন, এটা খেয়ে নিন, এ ব্যথা আর কোনোদিনও হবে না। আমি তার হাত থেকে শিশিটা নিয়েই এক চুমুকে সবটা গলাধকরণ করলাম। কি বিশ্রী তেতো, সারাটা শরীর গুলিয়ে উঠল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই অবাক হয়ে দেখলাম আমার বুকের ব্যথা কে যেন সবটুকু শুষে নিচ্ছে। অসহ্য যন্ত্রণা চোখের নিমেষে কোথায় মিলিয়ে গেল। অনেকক্ষণ পর এইবার স্বস্তি। লোকটার সম্পর্কে কৌতূহল হলো। বললাম, অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। আপনি না থাকলে কি যে হতো? না থাকলে মানে? শিমুলিয়ার মানুষ বিপন্ন হলে রবি ডাক্তারের ডাক্তারখানা সব সময় খোলা আছে। কিন্তু আগে তো কখনো এই জায়গায় এই ডাক্তারখানা দেখিনি। মানে ঠিক বুঝলাম না। সবকিছু বুঝতে যেতে নেই। যাই হোক, আপনি এবার আসুন, আমার যাবার সময় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারপর যা দেখলাম তাতে আমার সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রবি ডাক্তারের সারাটা শরীর জুড়ে হঠাৎ রক্তের রেখা ফুটে উঠছে, যেন ধারালো অস্ত্র দিয়ে তার শরীরটাকে ফালা ফালা করে কাটা হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে তার শরীর। রবি ডাক্তার হঠাৎ বলে উঠল, বড় করুণ, বড় যন্ত্রণা কাতর গলায় বলে উঠল, ওরা আমাকে মেরে ফেললেও আমি হেরে যাব না। শিমুলিয়ার মাটি থেকে রবি ডাক্তারকে মুছে ফেলা যাবে না। রবি ডাক্তারের বিদ্যা শিমুলিয়ার মানুষকে চিরকাল আগলে রাখবে, চিরকাল, চিরকাল আগলে রাখবে। তারপর আমার চোখের সামনে শূন্যে মিলিয়ে গেল রবি ডাক্তারের শরীর। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন সকালে যখন চোখ খুললাম, দেখলাম আমি আমার বিছানায় যেভাবে ঘুমোতে গিয়েছিলাম ঠিক সেইভাবেই শুয়ে আছি। ধরফর করে উঠে বসলাম। রাতের সব ঘটনা স্পষ্ট মনে আছে। সব কি তাহলে স্বপ্ন? না, বুকে ব্যথা উঠেছিল পরিষ্কার মনে আছে। স্বপ্ন কিভাবে হতে পারে? ঘর থেকে বেরিয়ে কাল রাতের সেই মাঠের দিকে পা বাড়ালাম। না, কোথায় রবি ডাক্তার? কোথায় বা ডাক্তারখানা? সেদিন স্কুলে গিয়ে এক সহকর্মী শিক্ষককে পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে সে বলল, তুমি খুব ভাগ্যবান দীপ্তদা, তুমি রবি ডাক্তারের দেখা পেয়েছ। রবি ডাক্তার মানুষ নয়, এই শিমুলিয়ার মানুষের কাছে তিনি ছিলেন স্বয়ং ভগবান। সমস্ত বড় বড় ডাক্তার যে রোগ সারাতে পারত না, সেই সব কঠিন অসুখ রবি ডাক্তার ছুঁয়ে দিলেই ভালো হয়ে যেত। তার নাম চারিদিকে এতই ছড়াতে থাকলো যে শহরের বড় বড় ডাক্তারদের মার্কেট ডাউন হতে থাকলো। তারপর একদিন বেশ কিছু স্বার্থলোভী ডাক্তাররা মিলে খুন করলো রবি ডাক্তারকে। চাকু দিয়ে ফালা ফালা করে কেটেছিল তার শরীর। এই গায়ের প্রতিটি মানুষ কেঁদেছিল সেদিন। হয়তো সেই চোখের জলেই বাধা পড়ে আছে রবি ডাক্তার। আজও গভীর রাতে তার ডাক্তারখানা খোলা থাকে। জীবন বাঁচানোর জন্য যারা ভূতের ভয়কে জয় করে তার কাছে যেতে পারে, তারা জীবন ফিরে পায়, যেমন তুমি পেলে। আবারও যদি কখনো অসুস্থ হই, ভূতের ভয়কে পাত্তা না দিয়ে তোমার কাছে যাব রবি ডাক্তার।